শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক সকাল সকাল আমি শুরু করব, কারণ সকালবেলা কিন্তু অনেকখানি কাজ আমার আছে। তো ঘুম থেকে উঠেছি আমি ভোর 5টার সময়। তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করলাম নিজে, বাচ্চাদেরকে ঘুম থেকে ডেকে দিলাম, ওদেরকেও কিন্তু সাথে করে নিয়ে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। আর এখন আমি সুন্দর করে চা বসিয়ে দেব। ঘুম থেকে উঠে এক কাপ চা খেলে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, কাজ কামে না প্রচণ্ডই এনার্জি লাগে। যেমনই হোক না কেন, রচা কিন্তু কালার টকটকে না হলে খেতে মোটেও ভালো লাগে না। একটু কালো কালার হলে দেখতেও যেমন বাজে লাগে, খেতেও তেমন কেমন একটা লাগে। এদিকে দেখো, ঘরে চলে আসলাম, অনেকখানি বিছনাপত্র গুটিয়ে আছে, তো সুন্দর করে গুছিয়ে নেব। বেডশিটটা না প্রচণ্ডই নোংরা হয়েছে, কিন্তু আমি তুলতে গিয়েও তুলতে পারছি না। বারান্দায় যেহেতু মিস্ত্রি কাজ করেছে, সমস্ত বারান্দায় এত ঝাড় দিচ্ছি, পানি ছেটাচ্ছি, ধুলো মোটে যাচ্ছে না। আর বাচ্চা কাচ্চা দবিয়ে এসে কিন্তু আগে খাটে উঠে যাচ্ছে। ডবল করে পাপই দিয়ে রেখেছি, একটা শুকনো একটা ভিজে, সেখান থেকে পা মুছে উঠতে বলছি। তারপরেও বাচ্চা মানুষের মন ওইভাবে কিন্তু খাটে উঠে যাচ্ছে। তো ভাবছি, সেই যখন নোংরা হয়েছে, কাল দেখি মিস্ত্রি যদি আবার কাজ করে, তো একেবারে কাজটা শেষ হয়ে গেলে বেডশিটটা তুলে ফেলবো। এখন যদি তুলে আমি আর একটা বেডশিট পাতি না, কাঁচা বেডশিট, তো সেটার অবস্থাও 1 ঘন্টায় যাতাই হয়ে যাবে। তো খাটের ওপরে এতগুলো কাঁথা কাপড়, হয়তো তোমরা ভাবছো এতগুলো কাঁথা বেছানো কেন? কারণ কাল রাত্রে ভালোই ঠান্ডা লেগেছে। যেহেতু বৃষ্টি হলে আমাদের এখানে ভালোই ঠান্ডা লাগে, চারিদিকে বিল না, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়। আর গরম পড়লেও কিন্তু আমাদের এখানে অন্য জায়গার তুলনায় গরমটা একটু হলেও কম থাকে। চারিদিকে পুকুর, বিল, মাঠঘাট আর ফাঁকা জায়গা থাকার কারণে কিন্তু এই সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি। তো সকালবেলা যেহেতু দোকানে চলে যেতে হয় আমার 8টার ভিতরে, সেই কারণে কিন্তু এই কাজগুলো আমার মাথায় পুরো পাহাড় ভেঙে পড়া মতো হয়। সকালে অনেকখানি তাড়ার মধ্যেই কাজগুলো করে নিতে হয়। তো আজ যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সেহেতু দোকানটা আমাকেই খুলতে হবে। তো একটু চাপের মধ্যেও ছিলাম বলতে পারো, সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করে আমি কাজগুলো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিচ্ছিলাম। বেডশিটটা হয়তো দূর থেকে অতটাও ময়লা বোঝা যাচ্ছে না, তবে কাছ থেকে দেখলে না ভালোই ময়লা লাগছে। আর বেডশিট জিনিস আমি দেখেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পাতলে যে খাটে শোয়া হয় বেডশিটটা কিন্তু পরিষ্কারই রাখতে হয়। যেখানে শোয়া হয় না সেখানকার ব্যাপার তো আলাদাই। তো এখন তুলবো না, দেখি কাল কাজটা করে কিনা মিস্ত্রি। তো একদিন আবার মাঝখানে গ্যাপ দিল, নয়তো আজই কাজটা শেষ হয়ে যেত মিস্ত্রির। আর আমিও একটু স্বস্তি পেতাম, কারণ উঠে উঠে কিন্তু 2-3 দিন এই কাজগুলো করতে লাগবে। তো আজ যদি কাজটা শেষ করে দিত না, তাহলে কাল থেকে ভালোই পরিষ্কার পরিপাটি করে ঘরবাড়িগুলো আবারও রাখতে পারতাম। এত প্রচণ্ড ধুলো হচ্ছে, বারান্দাটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে পুরো সারা ঘর পাউডার পাউডার হয়ে যাচ্ছে। আমার ড্রেসিং টেবিলের ওপর থেকে শোকেজের ওপরের সমস্ত জিনিসপত্র পুরো ধুলোয় সাদা সাদা হয়ে যাচ্ছে। যেহেতু পাথরগুলো একটুখানি পরিষ্কার করেছিল, একটু কেটে কুটে যেহেতু সমান করেছিল, তখন যে এত পাথরের ধুলো উড়েছিল, সেই ধুলোগুলোই কিন্তু এতটা বেশি জ্বালাতন করছে। এই ঘরের বেডশিটটা যেহেতু কাল সন্ধ্যাবেলা পেতেছিলাম, তবে এই ঘরটাও অনেক বেশি নোংরা হয়েছে। আর ঈশা তো বারবার খালি পায়ে বারান্দায় যাচ্ছে, আর সমস্ত ধুলো পুরো পায়ে করে ঘরে নিয়ে আসছে। কি একটা যে বিচ্ছিরি অবস্থা হয়েছে সেটা কি বলবো। পা রাখছি তবুও গায়ের মধ্যে কেমন একটা ভাব লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, এরকম হয়তো আরও 4-5টা দিন ভুগতে হবে। রান্না বান্নারও না আমার একটু সমস্যা হয়ে গেছে, কারণ রান্নাঘরে আগে যেরকম সব কিছু জানতাম কোথায় আছে, হাতের কাছে খুঁজে পাওয়া যেত, এখন কিন্তু আমার জিনিসপত্রগুলো পুরো ওলট পালট হয়ে আছে, খুঁজেই পাচ্ছি না কোন জিনিসটা কোথায় রেখেছি। আর রান্নাঘরে মোটামুটি ওই চলার মতো যেগুলো রোজই রান্না করতে লাগে মশলাপাতি ছাড়া, আর আদার্স কিছু কিন্তু আমি রাখিনি। ভালো ভালো জিনিসপত্রগুলো ঘরে আছে, তো একটু অসুবিধাই হচ্ছে। তো এই অসুবিধাগুলোর মধ্যেই কিন্তু কাজকর্মগুলো করতে হচ্ছিল। তো দীর্ঘ 9 বছর ধরে একই যন্ত্রণা ভোগ করে আসছি ঘরবাড়ি করার পর থেকে।
যে এই ধুলোবালি বারান্দার এই অবস্থা। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা খারাপ অবস্থা এখন। আর দেখছো কতটা ধুলো পড়ছে, সমস্ত জিনিসপত্র যাই রাখছি না কেন তাতে কিন্তু এরকম ধুলো হয়ে যাচ্ছে। তো ধুলোর যন্ত্রণা কিন্তু প্রচণ্ডই যন্ত্রণা। আমার যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে ধুলোয়, তো আমি কিন্তু কাশতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। তো সেইভাবে কাজগুলো করছিলাম, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর তিল করে কিন্তু সংসারে একটু করে অনেক জিনিস আমি জমিয়ে ফেলেছি। সেটা বলতে পারো ছোট ছোট বাসন কোসনের থেকে ছোট আসবাবপত্র আর ছোট সংসারের জিনিস। এই সকল জিনিসগুলো হয়তো অন্যদের কাছে নাও মূল্য থাকতে পারে, তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের কাছে না অনেক মূল্য। একটা টেবিল থেকে শুরু করে একটা ফ্রি পর্যন্ত সমস্ত কিছুরই কিন্তু একই রকম মূল্য আমাদের কাছে। তো যাই হোক, আমার এই সংসারটা না তিলে গড়ে তুলেছি। আর সংসারের টাকা পয়সা সুখ সমৃদ্ধির একটাই কারণ, যে পয়সা করি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতাম। আর এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড আমাকে যে টাকাটা সংসার চালাতে দেয়, যে টাকাটা আমি দোকান থেকে অল্প করে বাঁচাই, সেটা দিয়ে কিন্তু আলাদা কিছু আমি করি না। নিজের যে কোনো একটা প্রয়োজনের সংসারের জিনিস আমি কিনি। এরকমভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু তিল করে আজ সংসারটাকে মোটামুটি গড়ে তুলেছি। তবে কতটা কি করতে পেরেছি আমার থেকে ভালো তোমরাই জানো, কারণ তোমরা তো আজ বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দেখো, আর অনেক দিনই হলো ইউটিউবে আসা। তো যাই হোক, আরও হয়তো তোমরা যদি পাশে থাকো, আমি নিশ্চয়ই একদিন আমার স্বপ্ন পূরণ হবে আর সফলের দিকে নিশ্চয়ই এগিয়ে যাব। সকলের কাছে অনুরোধ রইল যে প্লিজ সকলে পাশে থেকো, একটু সাপোর্ট করো। মধ্যবিত্ত সংসারে দিন আনা দিন খাওয়া সংসারটাতে এরকমভাবে তিল করে একটু করে জিনিস করা, কিন্তু এটা শুধু স্বপ্ন নয়, এটা অনেক বড় আশা ভালোবাসা স্বপ্ন। আর যার এরকম স্বপ্ন ছোট হোক জিনিসটা, অল্প পয়সার হোক, পূরণ হয়েছে, সেই একমাত্র জানে যে এর কি মর্ম। আর যেহেতু নিজে কষ্ট করা পয়সা এর ভিতরে আছে, তো সেই কারণে না এই সকল জিনিসপত্রে এতটা বেশি ভালোবাসায় জড়িয়ে গেছি যে সব কিছু ছেড়ে এখন বেরোতেও পারি না। আমার এই সংসার ছেড়ে আমি একটা দিন একটা রাতও কিন্তু কোথাও গিয়ে কাটাই না, সবসময় সংসারের মধ্যে পড়ে থাকি। সংসারের কাজকর্মগুলো করতে না এমন একটা মায়া জালে ফেসে গেছি যে এই কাজকর্মগুলো করতে কখন যে ভালো লাগায় পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এখন আমি বুঝতে পারিনি। সময় আমাদের কিন্তু পরিবর্তন করে দেয় অনেকটাই, আর আমাদের মূল্যবোধটাও কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেয় যে আমাদের দৌড় কত দূর পর্যন্ত। তো সংসার জীবনে এসেছিলাম অনেক বুক ভরা স্বপ্ন নিয়ে, তো এই স্বপ্নগুলো যে পূরণ করতে এতটা বেশি কষ্টকর আর এতটা বেশি পরিশ্রমও করতে হয় সেটা কখনোই জানতাম না। অন্যের সংসার গোছানো সংসার দেখে ভাবতাম বেশ এরা তো ভালোই আছে, তো এদের হয়তো কোনো কষ্টই নেই। তো সুখ দুঃখ কষ্ট সবার জীবনেই কিন্তু আছে, সব কিছু এড়িয়ে এই সুখটাকে বেছে নেওয়া এটাই কিন্তু অনেক বড় একটা আর্ট। তো বলতে পারো এই 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি সংসার জীবনে, যে প্রত্যেকটা জিনিস করতে টুকরো ছোট জিনিস করতে এতটা বেশি পরিশ্রম কষ্ট করতে হয়েছে, সেটা হয়তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফরা বলতে পারবে। যারা হয়তো অনায়াসে এই সকল জিনিসগুলো পেয়ে যায় তাদের কাছে কোনো ব্যাপারই না, তবে আমাদের কাছে না অনেক বেশি কষ্টের এই জিনিসগুলো, কষ্ট থেকেই কিন্তু তৈরি করা। তো আমার এই রান্নাঘরের পাথরগুলো কিনে আনার পরে না কিছু জায়গায় ভাঙা বেরিয়েছিল, তো এতটাই বেশি খারাপ লাগছিল তখন, সেটা আর কি বলবো। তো মিস্ত্রি আবারও নতুন করে কেটে অনেকটাই বাদ দিল পাথরগুলো ধারের থেকে, তো তখন প্রচণ্ডই খারাপ লাগছিল। কারণ কষ্টের পয়সার জিনিসে কিন্তু একটু মায়া বেশিই হয়, আমার পয়সার জিনিসে তো আমার একটু মায়া বেশি হয়। হাজব্যান্ড কোনো কিছু করে দিলে তাতে কিন্তু তেমন বেশি মায়া লাগে না, তবে আমার জমানো পয়সা দিয়ে কোনো কিছু যদি করা হয় আর সেটা যদি ব্যর্থ হয় তো প্রচণ্ডই খারাপ লাগে। সেটা বলতে পারো 200 টাকার জিনিস হোক আর 50 টাকার জিনিস হোক, প্রচণ্ড খারাপ লাগে। তো আমার আজ সেটাই হচ্ছিল যে পাথরের কোনাকানিগুলো একটু ভাঙা বেরিয়েছে, মুছতে দেখলাম যে কাল মিস্ত্রি সমান করে দিতে গিয়েও পারিনি, কিছু জায়গা একটু ভেঙে গেছে। তো খুব খারাপ লাগছিল আজ যে করলাম, তবে জিনিসটা ভালো ফিনিশিং আসেনি।
তো ফাইনালি মোছার পরে এরকম লাগছিল। তো এরপরে আবারও যখন হোয়াইট সিমেন্ট রং টানা হবে না দেয়ালগুলোতে, তখন কিন্তু আবারও মুছতে হবে। তো সেই কারণে নর্মালি মুছে দিলাম। আর এক্ষুনি আবার নতুন মেঝে যেহেতু নিচেই করা হয়েছে, পানিও আটকে দিতে হবে, তা না হয় কিন্তু ফেটে যাওয়ার একটু সম্ভাবনা আছে। এই দেয়ালটা যখন মুছছিলাম দেখছিলাম যেন একটু তেলচিটে ভাব আছে। তো কাপড় দিয়ে তো প্রথম পানি দিয়ে মুছে দেখলাম কিছু কিছু জায়গায় তেলচিটে ভাবটা উঠছে না। তো সেই কারণে আবারও কিন্তু সার্ফ দিয়ে সুন্দর করে ডলে নিচ্ছিলাম। তো সকালের কাজগুলো কিন্তু আমার 1.5 ঘন্টার মতো হয়ে গেছিল। তো এখন অনেকখানি জামা কাপড় কেচে নিয়ে এসেছি, এগুলো কিন্তু পুকুর থেকেই কেচেছি। তো এখন সুন্দর করে আমি একটা একটা করে মেলে দেব। আর ঘড়িটাও দেখছিলাম যে কটা বেজেছে। আমার কিন্তু দোকানেও যেতে হবে। দোকানে যাওয়ার আগে রোজ আমার কাজ থাকে ব্যাগটা গুছিয়ে নেওয়া, ঈশার কিছু প্যান্ট, কিছু জামা, ঈশার ফিটার, দুধ এগুলো কিন্তু ভরে নিয়ে যাওয়া ব্যাগে। আর আরেকটা সঙ্গে আমি বড় ব্যাগ নিই, কারণ দোকান থেকে আসার সময় আলু, পেঁয়াজ, চাল, তেল এগুলো কিন্তু রোজই আমি নিয়ে আসি। যেরকম প্রয়োজন সেরকম নিয়ে আসি, প্রয়োজনের বেশি আনি না। বললাম না, প্রয়োজন বোধটা এখন ভালো বুঝতে শিখে গেছি। কারণ ওই সারা দিন দোকানদারি করে বাচ্চাকে কাঁদিয়ে কাটিয়ে যেটুকানি আয় রোজগার হয়, তো অনেক কষ্টর পরে কিন্তু সংসারটা চলে। তো তখন আর মনে হয় না যে ওই কষ্টের পয়সা উল্টোপাল্টা নষ্ট করি কি কোনো জিনিসপত্র, সেটা খাবারই বলো পোশাকই বলো, বেশি কিনে বেশি বাড়িতে এনে ফেলে রেখে নষ্ট করি। তো সেই কারণে রোজ যেরকম প্রয়োজন দোকান থেকে কিন্তু ততটুকখানি জিনিসই আমি আনি। তো এখন দেখো সুন্দর করে আমি দোকানে চলে এসে এখন সকালের খাবারটা করব। তো এখন কিন্তু 12টা বেজে গেছে। দোকানদারি করতে করতে পুরো পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো এখন দোকানের এক কোনায় ইন্ডাকশনটা কিন্তু আমি এনে রেখেছি, এখানেই সুন্দর করে একটু চিড়ের পোলাও করে নেব। সকালে সবারই হয়ে যাবে। অল্প একটু গরম ভাত আছে, সেগুলো সিমরান খেয়ে নেবে। সকালবেলা না ভারী খাবার খেতে খুব একটা ভালো লাগে না। এরকম যদি একটু হালকা ফুলকা খাবার খাওয়া যায় না, পেটটাও যেমন ভর্তি থাকে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তো চিড়ের পোলাওয়ের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, বাদাম, শুকনো লঙ্কা, আলু, নুন, হলুদ আর অল্প একটুখানি লাস্টে চিনি দিয়েছিলাম। আর এটা না খেতে অনেক ভালো হয়েছে। আগের দিন যখন আমি চিড়ের পোলাও করেছিলাম, চিড়েটা একটু ভেজানো বেশি হয়ে গেছিলো, কারণ পাতলা চিড়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ভিজে ভাত মতো হয়ে যাচ্ছে। তো আজকে চিড়ে অল্প একটু পানি ছিটিয়ে কিন্তু এরকম শুকনো শুকনো করে নিয়েছি। এতে করে চিড়েগুলো আর ভাঙবেও না, আর পুরো আস্তে আস্তে একটা একটা আলাদা আলাদা থাকবে। তো এইভাবেই আমি সুন্দর করে চিড়ের পোলাওটা করে নিলাম। যখন ভাজতে ভাজতে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, তখনই কিন্তু এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তো অল্প একটুখানি চিড়ের পোলাও খেলে না অনেক বেশি পেট ভর্তি হয়ে যায়। চিড়ে না আমাদের পেটের পক্ষে অনেক ভালো। তো সকালবেলা এরকম একটু আমি হালকা ফুলকা খাবার তৈরি করে নিই। তো এই খাবারটা তৈরি করে তারপরে আসছি আবার ঠিক দুপুরবেলা তোমাদের সাথে। এখন বাজে 2টো। দুপুরবেলা আমি দোকান বন্ধ করে বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, ভাতটা ওদিকে হতে থাক, আর সবজিগুলো আমি একে একে সুন্দর করে কেটে নিই। তো আমার যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার পাশে আছো, সকলের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও। তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে এতটা বেশি মোটিভেট করে, সেটা আর কি বলবো। তো বেশ কয়েকদিন হলো যে আমার চ্যানেলটায় অনেকটাই ডাউন হয়ে গেছে, ভিউজ অনেকটাই কমে গেছে। সেটা কি কারণে আমি নিজেও বুঝতে পারছি না। তো এইভাবে যদি চলতে থাকে দীর্ঘদিন, তাহলে একটু মুশকিল হয়ে যাবে আমার ভিডিওগুলো করা। কারণ সারাদিন অনেক কষ্ট, অনেক কাজ, অনেক পরিশ্রম করার পরেও কিন্তু ভিডিওগুলো শ্যুট করে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বাড়ি থেকে অনেক রকম প্রবলেম থাকার পরেও কিন্তু আমি কাজটা ছাড়ি না, তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি। তো ইউটিউবে এসেছি বুক ভরা ভালোবাসা নিয়ে, তোমাদের অনেক বেশি ভালোবাসা পাওয়ার আশা নিয়ে। তো মাঝপথে যদি এরকম সবাই হাত ছেড়ে দেয়, তো সেটা যেরকম বেশি খারাপ লাগে, আর আস্তে আস্তে নিজেও হয়তো এই জায়গাটা থেকে সরে যাব। তো যাই হোক, তোমাদের সাথে আজ অনেকগুলো মনের কথাই শেয়ার করলাম।
তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আর আশা করছি আমার যে সকল বন্ধুরা রোজ কমেন্ট করো, তো তারা আমার পাশে আছে, আমাকে অনেক বেশি ভালোবাসো, আর তারা এইভাবেই আমার পাশে থাকবে। তোমাদের সকলকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ তোমাদের এই ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না। যেভাবে প্রথম থেকে এখনও পর্যন্ত আমাকে তোমরা একইভাবে সাপোর্ট করে আসছো, ভালোবাসা দিচ্ছ, তো সকলের কাছে অনুরোধ রইল যেরকমভাবে পাশে থেকো। তো দুপুরবেলায় রান্নাটা শেষ করে এখন ঘরবাড়ি মুছতে হবে, আর ওই যে বললাম না যে রান্নাঘরে পানি দিতে হবে, আর তা বাদে আরও এখনও অনেক কাজ আছে, অনেকখানি বাসনপত্রও হয়েছে, সেগুলোও মাজবো। তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, হয়তো এখানে শেষ করে দিতে হবে। আর ওদিকে ঈশাও খাওয়ার জন্য অনেক বেশি জ্বালাতন করছে, যেহেতু বেলা হয়ে গেছে রান্না করতে, ওরও অনেক বেশি খিদে পেয়ে গেছে। তাড়াহুড়ো করে আমি রান্নাটা সেরেই এখন নিজে ওই কাজগুলো করে তারপরে কিন্তু ঈশাকে খাওয়াবো। আর খাওয়াইয়ে ঘুম পাড়ানো, একের পর এক কাজ তো লেগেই আছে, সেগুলোও কিন্তু চলতে থাকবে আমার ঠিক সন্ধ্যা পর্যন্ত। আর এই বেগুন আলুটা সুন্দর করে কষিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে নিয়েছি। এটা নামিয়ে রেখে মাছগুলো আমি ভেজে নেব। নেওয়ার পরে মাছগুলো তুলে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ছোট ছোট তেলাপিয়া মাছ যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে, মোটামুটি পছন্দ করে, তো সেই কারণে আজ একটু ছোট তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তো অনেক দিন পরে মাছ পেয়েছিলাম, ছোট ছোট তেলাপিয়া মাছ। তো সেই মাছগুলো ভাজা করে আমি কিন্তু সবজির মধ্যে অ্যাড করে দেব। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া, ভালোবাসা, আশীর্বাদ রেখে যেও। আমার কথা কাজের মধ্যে যদি সামান্য ভুল ত্রুটি থাকে প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ।